আমাদের এই কোর্সে আমরা আমি এবং নাহি সঞ্জিতা ম্যাডাম দুইজন মিলে কোর্সটা নিব এবং ম্যাডাম ফার্স্টের দিকে কিছু চ্যাপ্টার পড়াবেন, চ্যাপ্টার 4 বা 5 পর্যন্ত। আমি 6 থেকে তোমাদেরকে পড়াবো। বাট যেটা বললাম যে কিছুটা চ্যালেঞ্জ আছে। আমি লেট মি গো ব্যাক টু অ্যানাদার স্লাইড। আমাদের কোর্স কন্টেন্টটা যদি আমরা একটু দেখি, সো আমাদের হচ্ছে সঞ্জিতা ম্যাডাম এবং আমি তোমাদেরকে বেসিক্যালি কোর্সটা পড়াবো। ম্যাডাম অলরেডি সম্ভবত তোমাদেরকে টেক্সট বুক সম্পর্কে আইডিয়া দিয়েছেন। আমার কাছে 6 এডিশনটা আছে, বাট তোমাদের কাছে হয়তো অ্যাভেলেবেল 8 এডিশন আছে। বিশেষ করে আমরা যে টেক্সট বইটা ব্যবহার করব ভ্যাননেসের, স্মিথ এবং ভ্যাননেসের যে বইটা ব্যবহার করব, এইটা তোমরা 8 এডিশন কালেক্ট করলেও হবে। আমি 6 এডিশন লিখেছিলাম কারণ আমার কাছে 6 এডিশনের বইটা আছে, বাট আই হ্যাভ সফট কপি অফ 8 এডিশন। সো আই হোপ যে তোমরা অলরেডি বইটা কালেক্ট করেছো। কিছু সাপ্লিমেন্টারি টেক্সট বুক আছে, বাট এই বইগুলো তোমাদেরকে কিনতে হবে এমন কোনো কথা না। ইউ ক্যান হ্যাভ দ্য সফট কপি অফ দিস বুক। এরপরে তোমরা কোন জানো বইটার হার্ড কপি রাখলে ভালো হবে? হার্ড কপিটা তোমরা টেক্সট বুক যেটা আমরা সাজেস্ট করছি ভ্যাননেসের, এটা আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সে যেমন ব্যবহার করি। নেক্সটে আমাদের দুইটা সাবজেক্ট আছে কোর থার্মোডাইনামিক্স কোর্সের। একটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স 1 এবং 2 আগে বলা হতো। এখন আমরা এটাকে বলছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স অ্যান্ড সলিউশন থার্মোডাইনামিক্স। সো সেকেন্ড যে সাবজেক্টটা তোমরা পাবা 3-1-এ, যে কোর্স 307, সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স 2। উই কল ইট সলিউশন থার্মোডাইনামিক্স। সো এটাও আমরা আসলে এই বইটাই থেকেই কাভার করব। সো তোমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এর এই বইটার হার্ড কপিটা কালেক্ট করে ফেলতে পারো আর কি, যদি কেউ না করে থাকো এখনো। অলরেডি জানো যে আমাদের ফাইনাল এক্সাম 70%-এ হয়, যেহেতু এটা দিস ইজ রুল আমাদের। সো এটা খুব একটা চেঞ্জ হয় না। আর ক্লাস অ্যাসেসমেন্ট টেস্ট, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট আমরা দিতেও পারি। অনেক সময় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, বাট মোস্ট কেসে আমাদের ক্লাস টেস্ট নিই। এবং ক্লাস টেস্ট 20% কাভার করে, অ্যাটেন্ডেন্স 10% কাভার করে। সো অ্যাটেন্ডেন্স ইজ ইম্পর্টেন্ট, কারণ 30 মার্কস তোমার দুইটা গ্রেড পয়েন্ট আপ করে দেয়। ঠিক আছে। সো চেষ্টা করতে হবে যে এখন আর অনলাইন যেহেতু চলে যাচ্ছে, অনলাইনে আমরা 90% পর্যন্ত হচ্ছে আহ, মানে কি বলে 100% ছিল 90-তে অ্যাটেন্ডেন্স, 90%-এ। এবার আর নর্মালি হচ্ছে 80% অ্যাটেন্ডেন্স থাকলে, সরি 90% অ্যাটেন্ডেন্সে যেটা ছিল তোমাদের 10 মার্ক ছিল। আহ, এইটা 80% করা হয়েছিল এই অনলাইনে, বাট এটা আবার আগের সিস্টেমে ব্যাক করবে যেহেতু আমরা অফলাইন ক্লাসে চলে যাব। রিকোয়েস্ট করবো ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা, সো অ্যাটেন্ডেন্সের মার্কটা পাবা। এবং ক্লাস টেস্টে যদি ভালো মার্ক থাকে, আশা করি তোমরা তো অনলাইনে সিস্টেমে ছিল, সো অফলাইনের সিস্টেমটা অনলাইনের সাথে কিছুটা ডিফার করবে। এবং সো আগের তোমাদের একটা পাশ ফেল রেজাল্ট হয়েছে এবং আরেকটা সেমিস্টারে তোমাদের আশা করি সবারই ভালো রেজাল্ট হয়েছে অনলাইনে। বাট অফলাইনে তোমাদেরকে কিন্তু একটু মোর সিরিয়াস হতে হবে, বিশেষ করে ক্লাস টেস্ট গুলা, কারণ আগে তোমরা অনলাইনে ক্লাস টেস্ট দিছো, যার কারণে হয়তো অনেকগুলো এমসিকিউ হয়েছে, কিন্তু যখন ক্লাস টেস্ট গুলো হবে তখন কিছুটা প্রবলেম সলভ করতেও দেওয়া হবে। আহ, সেই বিষয়গুলো তোমাদেরকে একটু ভালোভাবে, সো এটা কাইন্ড অফ তোমাদেরকে দেখা যাচ্ছে যে ফার্স্ট সেমিস্টার হিসেবেই আসলে তোমাদের এক্সপিরিয়েন্সটা নিতে হবে ইন পার্সন ক্লাসরুমের। যেহেতু জাস্ট 2 উইকস তোমরা ক্লাস পাইছিলে, ইভেন কোনো ক্লাস টেস্ট হয়তো দিতে পারো না ওই টাইমে। সো রিকোয়েস্ট সবাইকে যে একটু মোর ফোকাস অন ক্লাস টেস্ট, কারণ ক্লাস টেস্টে যে প্রবলেমগুলো দেওয়া হয় বেসিক্যালি ভেরি ইজি প্রবলেম থাকে। এবং ফাইনাল পরীক্ষার প্রিপারেশন যখন নিতে যাবা দেখবা যে ক্লাস টেস্টের যে প্রবলেমগুলো এসেছিল এত সোজা ছিল যে তোমরা একটু জাস্ট পড়লেই পারতা। অনেকেই দেখা যাচ্ছে ক্লাস টেস্টে খারাপ করে, কারণ আসলে আহ অন্যান্য ব্যস্ততার কারণে বা এসে ক্লাস টেস্টের জন্য পড়তে পারে না।
ঠিক আছে। সো সবাইকে রিকোয়েস্ট করবো, ইটস তোমাদের ক্লাসের প্রবলেম গুলা কম্পারেটিভলি অনেক ইজি হয়, ক্লাস টেস্টের প্রবলেম গুলা, এবং একটু পড়াশোনা করলে ক্লাস টেস্টটা ভালো করা সম্ভব। সো সেটা তোমরা করবা। এবং এই 30% যদি থাকে তাহলে গুড গ্রেড পাওয়াটা ভেরি ইজি হয়ে যায়, এবং থার্মোডাইনামিক্সে গ্রেড মোটামুটি ভালোই আসে। নট ভেরি ডিফিকাল্ট কোর্স, বাট উই হ্যাভ লটস অফ ইকুয়েশন। অনেক সময় এটা আহ, অনেক সময় এটা একটু ঝামেলার লাগে আর কি, কারণ বাট দিস কোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ। কারণ আহ, এক একটা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স কিন্তু অনেককেই পড়ানো হয়, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, যদি ওয়াটার বলো, সিভিল বলো, কি মেকানিক্যাল বলো, ইভেন নতুন যে ডিপার্টমেন্ট গুলো হচ্ছে, যে বায়োকেমিস্ট্রি বা বায়োকেমিক্যাল যে ডিপার্টমেন্ট গুলো আছে, সবারই কিন্তু থার্মোডাইনামিক্সটা লাগে, কারণ দিস ইজ আর ভেরি বেসিক, কি বলে, থিম, যেটা আমাদের জানা দরকার সবারই। বাট প্রত্যেকটা সাবজেক্টের আবার ডিফারেন্ট ডিফারেন্ট কনসেন্ট্রেশন আছে। যেমন আমরা একটা বিষয়ে যতটুকু হিট ট্রান্সফার আমরা পড়ি, থার্মোডাইনামিক্স আমরা পড়ি, মেকানিক্যালও পড়ে, এমএমই পড়ে, কিন্তু এক একজনের ফোকাস একটু এক এক দিকে থাকে। আমরা প্রসেসকে ফোকাস করি, আমরা কেমিক্যাল সিস্টেমটাকে ফোকাস করি, অন্যরা অন্য সিস্টেমটাকে ফোকাস করে। সো সেই দিক দিয়ে একটু ডিফারেন্স আছে, বাট বেসিক কমন কোর্স গুলা, বিশেষ করে যেমন প্রিলিমিনারি যে কোর্স, যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স 1, এটা মোর অর লেস সবারই কাছাকাছি থাকে। আমরা কিছু কিছু বিষয় যখন আরো ডিপে পড়বো, তখন দেখা যাচ্ছে যে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ চলে আসবে। সো যেটা হয় থার্মোডাইনামিক্সের, আমরা দেখবো থ্রু আউট দিস কোর্স আমাদের যে লার্নিং আউটকাম, সেটা হচ্ছে যে বিভিন্ন যে থার্মোডাইনামিক্স প্রপার্টিজ গুলো আছে, এবং আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা যে প্রসেস অপারেশন গুলো চালাই, সেখানে প্রচুর হিট, মাস, এটার ইনভলভমেন্ট আছে, এবং ফেজ চেঞ্জের ব্যাপারগুলো আছে। তো সেই ফেজ চেঞ্জ গুলো হওয়ার জন্য একটা ফেজ থেকে আরেকটা ফেজে যদি চেঞ্জ হয়, একটা কন্ডিশন থেকে আরেকটা কন্ডিশনে বা স্টেট যদি বলি, এক স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে, যেমন একটা প্রেশার থেকে আরেকটা প্রেশারে যেতে, বা একটা টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচারে যেতে, যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটা হতে গেলে আমরা যখন কেমিক্যাল, তোমাদেরকে হয়তো ম্যাডাম কিছুটা অলরেডি আইডিয়া দিছে যে আমরা হিট ট্রান্সফার এবং কেমিক্যাল থার্মোডাইনামিক্স দুইটাই তো হিট নিয়ে ডিল করে, বাট দুইটার বেসিক ডিফারেন্সটা কি আসলে? সো থার্মোডাইনামিক্স বেসিক্যালি ডিল করে যে একটি ইকুইলিব্রিয়াম স্টেট থেকে আরেকটি ইকুইলিব্রিয়াম স্টেটে যেতে সে কোন পাথ অনুসরণ করতেছে, এবং ইন দিস পাথ তার চেঞ্জটা কি হচ্ছে। হিট ট্রান্সফারে সেটা দেখে না, হিট ট্রান্সফারে দেখে যে হাউ হিট ইজ ফ্লোয়িং ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। ঠিক আছে। কিন্তু এবং সেটা থ্রু আউট দ্য টাইম সে কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটা ডিরেকশন কোন দিকে যাচ্ছে, সেই বিষয়গুলা হচ্ছে হিট ট্রান্সফারে কাভার করে। কিন্তু থার্মোডাইনামিক্সে একটা ইকুইলিব্রিয়াম স্টেট থেকে আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেটে যেতে কি ধরনের চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। উই ক্যান ডু দিস বাই এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। আমরা এক্সপেরিমেন্টালি করতে পারি যে একটা কন্ডিশন থেকে আরেকটা কন্ডিশনে যেতে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, হিট কি পরিমাণ আমার দিতে হচ্ছে, বা কি পরিমাণ হিট বের হয়ে আসতেছে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যেতে, কি পরিমাণ ওয়ার্ক আমার এখানে করতে হবে যদি একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যাই। কারণ তোমরা অলরেডি থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল হয়তো কভার করেছো, এবং ফার্স্ট লতে যে বেসিক মানে এনার্জি কনজারভেশন যে রুল গুলা আছে, সেগুলা অলরেডি তোমাদের জানা হয়ে যাওয়ার কথা। সো আমাদেরকে সেই ক্যালকুলেশন গুলা, সেই প্যারামিটার গুলা বের করতে গেলে আমাদের কিভাবে করতে হবে, কি কি ধরনের রিলেশনশিপ আছে, হাউ উই ক্যান ক্যালকুলেট, বিশেষ করে ইফ উই ওয়ান্ট টু ক্যালকুলেট যে হাউ মাচ ওয়ার্ক উই নিড টু ডান টু চেঞ্জ ওয়ান সিস্টেম স্টেট 1 টু স্টেট 2 তে যেতে আমাদের কি পরিমাণ ওয়ার্ক ডান করা দরকার আছে, কি পরিমাণ হিট রিকোয়ারমেন্ট আছে, এইগুলাই আসলে ক্যালকুলেট করার জন্য যে ইম্পেরিক্যাল রিলেশনশিপ বা যে রিলেশনশিপ গুলো আমাদেরকে ডেভেলপ করা দরকার। যদি কোনো প্যারামিটার ক্যালকুলেট করা দরকার হয়, তাহলে সেই ইকুয়েশন গুলা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আসলে থ্রু আউট দিস কোর্স আমরা ডিসকাস করব, বিশেষ করে হিট অ্যান্ড ওয়ার্ক এবং ডিফারেন্ট থার্মোডাইনামিক্স প্যারামিটার। থার্মোডাইনামিক্স প্যারামিটারের মধ্যে তোমরা অনেকগুলার সাথেই অলরেডি পরিচিত। আমরা যেমন টেম্পারেচার, প্রেশার, ইন্টারনাল এনার্জি, তারপরে তোমার হচ্ছে গিবস ফ্রি এনার্জি, এবং এদের যে ইন্টারনাল রিলেশন এন্ট্রপি, এই ইন্টারনাল রিলেশন গুলা আমরা কিভাবে
বের করতে পারি সেটা দেখবো। তার মানে আমরা কিভাবে এনথালপি বের করতে পারি, কারণ এনথালপি যদি আমি জানি একটা স্টেটের এবং দুইটা স্টেটের এনথালপি জানলে আহ দুইটা ডিফারেন্সটাই আসলে আমাদেরকে দিয়ে দেয় যে কি পরিমাণ হিট ডিফারেন্স, কি পরিমাণ হিট এখানে ডিফারেন্সটা তৈরি হচ্ছে, বা এখানে কোনো এন্ট্রপি চেঞ্জ হচ্ছে কিনা, হাউ উই ক্যান ক্যালকুলেট দ্যাট। সেই বিষয়গুলো আমরা চেষ্টা করব বিভিন্ন মডিউল বা ক্লাসের মাধ্যমে আমাদের যে কন্টেন্টটা আছে সেখানে কভার করার। সবাই একটু মিউট করে রেখো, আনমিউট হবে। ওকে, সো পার্ট টুটা আমি কাভার করব, পার্ট ওয়ান নাহিদ যেটা ম্যাডাম কাভার করবে। সো আমার পোর্শনে যেটা আছে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স প্রপার্টিজ অফ ফ্লুইড, অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স টু ফ্লো প্রসেস। সো এই যে যেমন যখন বললাম যে আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আসলে আহ, আমরা চেষ্টা করব যে থার্মোডাইনামিক্স অ্যানালাইসিসটা আমাদের যে প্রসেস রিলেটেড যে সিস্টেমগুলো আছে সেখানে যাতে আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে প্রসেস ফ্লো এনভায়রনমেন্ট যেটাতে আছে, মেকানিক্যালও দে আই থিঙ্ক কাভার দিস পোর্শন। সো আমরা ডাক্ট ফ্লো অফ কম্প্রেসিবল ফ্লুইড, টারবাইন কম্প্রেশন প্রসেসের জন্য থার্মোডাইনামিক্স ফ্লো প্রসেসটা দেখব। ডেফিনেটলি উই নিড দিস ওয়ান, কারণ হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য থার্মোডাইনামিক্স প্রপার্টিজ দেন ইউ নিড সাম রিলেশন, এবং সেই কোরিলেশন গুলা গ্যাসেস এবং লিকুইডের জন্য আমাদের জানা দরকার, যেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখব। প্রোডাকশন অফ পাওয়ার ফ্রম হিট, হিট থেকে আমরা কিভাবে পাওয়ার প্রোডাকশন করতে পারি। বিভিন্ন ধরনের ইঞ্জিন আছে, জেট ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, স্টিম পাওয়ার প্লান্ট কিভাবে কাজ করে, রকেট ইঞ্জিন গুলা কিভাবে কাজ করে এবং সেখানে ক্যালকুলেশন প্রসিডিউর গুলা কি সেটা আমরা দেখব। রেফ্রিজারেশন অ্যান্ড লিকুইফেকশন, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট, বাট আমরা কিভাবে রেফ্রিজারেটরের ফাংশন গুলা বা এটার ভেরি ডিটেলস কনস্ট্রাকশন এগুলা নিয়ে আমরা করব না, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা করেন। আমরা দেখব যে থার্মোডাইনামিক অ্যানালাইসিসটা বেসিক্যালি করার চেষ্টা করব। So we will try to understand the thermodynamics analysis procedure of refrigeration and liquefaction process, এবং সেখানে আমাদের যে থার্মোডাইনামিক্স প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপাল গুলা আহ, কিছু কিছু অলরেডি আগের চ্যাপ্টার গুলাতে আসলে আলোচনা করা হবে, বাট আমি থার্মোডাইনামিক্স প্রপার্টিস অফ ফ্লুইড নিয়ে শুরু করতে চেয়েছিলাম, বাট when I visit your textbook I see that you need to learn lots of from the previous chapter, so that's the problem. So আমার মনে হয় তোমরা কয়েকটা ক্লাস করার পরে হয়তো it would become easier for us to start thermodynamics properties of fluid, কারণ lots of relation when we address in this chapter you need from chapter 2 or 3 from the previous chapter or chapter 5. So this is chapter 6 basically, chapter 7, chapter 8 and chapter 9. So what I plan to start from refrigeration and liquefaction, এইখানে আসলে খুব লেস ইনভলভমেন্ট আছে থার্মোডাইনামিক্স যে ইকুয়েশন গুলো আমরা শিখি সেগুলার। চ্যাপ্টার 9টা কি ইনক্লুড থাকবে স্যার আমাদের? হ্যাঁ, চ্যাপ্টার 9, কারণ এরপরে আমরা সলিউশন থার্মোডাইনামিক্স যখন পড়াবো চ্যাপ্টার 9টা আর ওইখানে রাখবো না, কারণ চ্যাপ্টার 9টা আসলে সলিউশন থার্মোডাইনামিক্স এর সাথে সেভাবে যায় না। ঠিক আছে, এর আগে চ্যাপ্টার 9টা ইসে ছিল, সলিউশন থার্মোডাইনামিক্স এ ছিল আর কি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 2 তে ছিল। সো খুব বেশি যে আমাদের সিলেবাস বেড়ে যাবে তাও না, আমরা সেটা অ্যাকোমোডেট করার চেষ্টা করব আর কি। ঠিক আছে, ওকে, সো দেন লেটস স্টার্ট রেফ্রিজারেশন এন্ড লিকুইফিকেশন। এখানে আমরা কি কি কভার করতে চাই। দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার। ওকে, সো যেটা বলছিলাম যে উইল স্টার্ট ফ্রম রেফ্রিজারেশন এন্ড লিকুইফেকশন, কারণ এটাতে আমাদের একটু ডিফিকাল্টিস কম হবে বলে আমার মনে হয়েছে।
চ্যাপ্টার 6 স্টার্ট করলে আসলে অনেক ইকুয়েশন যেটা প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে পড়ানো হয়েছে এবং সেটা রেফারেন্স নিয়ে আসা লাগতো আর কি, এবং ওটা একটু ডিফিকাল্ট হতো যে শুরু করাটা। সো এই চ্যাপ্টারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রেফ্রিজারেশন এবং লিকুইফিকেশন প্রসেস গুলা কিভাবে, বিশেষ করে থার্মোডাইনামিক্স অ্যানালাইসিসটা আমরা করব। অর্থাৎ আমার যদি রেফ্রিজারেশন করতে হয় তাহলে আমরা জানি যে রেফ্রিজারেশন বেসিক্যালি একটা লোয়ার টেম্পারেচার থেকে আমার হায়ার টেম্পারেচারে হিট রিমুভ করতে হয়। অর্থাৎ আমরা যে রুমগুলোতে থাকি সেটা ঠান্ডা থাকে, বাইরের টেম্পারেচার হায়ার থাকে, সো এই ঠান্ডা জায়গা থেকে আমাকে হিট অ্যাবজর্ব করতে হয়, অ্যান্ড দেন উই নিড টু রিলিজ দ্যাট হিট ইন দ্য হায়ার টেম্পারেচার। সো এটা ক্লোজ লুপ সিস্টেম বলি। এখানে যে রেফ্রিজারেশন থাকে সেটা অলওয়েজ সার্কুলেট হয় এবং সে heat absorbed from lower temperature and heat released in the higher temperature. এবং থার্মোডাইনামিক্স ল যেটা বলে যে এটা আসলে ইম্পসিবল উইদাউট ডুইং এনি ওয়ার্ক। তোমরা ফার্স্ট ল সম্ভবত শুরু করেছো আর কি। তো কোনো কাজ না করে আসলে এটা সম্ভব না একটা লো টেম্পারেচার সিস্টেম থেকে হাই টেম্পারেচার সিস্টেমে হিট ট্রান্সফার করা। হুম। সো সেটা আমরা দেখব যে কিভাবে হয়। if we need to do some work in this refrigeration process, then how we can do that, and liquefaction process also necessary, কারণ আমরা এখন দেখি যে অনেক ধরনের, বিশেষ করে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আমাদের লো টেম্পারেচার অ্যাপ্লিকেশন বা লো টেম্পারেচার সেপারেশন প্রয়োজন হয়। এই যে আমরা এলপিজি গুলা ইউজ করি, এলপিজি তো গ্যাস, তাই না? সো এটা নর্মাল টেম্পারেচারে গ্যাস, সো ইউ নিড টু লিকুইফাই দিস গ্যাস। সো হাউ ইউ ক্যান ডু দ্যাট লিকুইফিকেশন। যদি আমরা এলএনজির কথা বলি, ন্যাচারাল গ্যাস এখন আমরা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে চলে আসা হচ্ছে, তাই না? আমাদের যে এলএনজি টার্মিনাল গুলা হয়েছে সেখানে লিকুইড আকারে ন্যাচারাল গ্যাসগুলো আসে, দেন এটাকে রিগ্যাসিফিকেশন করা হয়, অ্যান্ড দেন এটা আমাদের যে ন্যাশনাল পাইপলাইন সিস্টেম আছে সেটাতে অ্যাড করা হয় টু সাপ্লাই ডিস্ট্রিবিউট দ্য গ্যাস। সো ডিস্ট্রিবিউটিং চ্যানেলে এটা পাঠানো হয়। সো দিস টু আর ইম্পর্টেন্ট, এবং এখানে যে প্রসেসটা আছে সেটা আসলে আমরা দেখব। উই ডোন্ট গো ভেরি ডিটেলস ইন দ্য কনস্ট্রাকশন অর টোটাল প্রসেসে, তো আমরা ডিটেলসে যাব না। সো এটা আমরা ব্রিফলি কভার করার চেষ্টা করব। সো এই ক্যালকুলেশনে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে কার্নোট সাইকেল, কার্নোট সার্কেল এবং কার্নোট রেফ্রিজারেটর। এটা কার্নোট সাইকেলটা আসলে আগের চ্যাপ্টারগুলোতে পড়ানো হবে, সো সেটা পড়ে আসলে আমাদের জন্য ইজিয়ার হতো, বাট ইটস ওন্ট বি ভেরি ডিফিকাল্ট অলসো, আমরা এটা রিয়েলাইজ করতে পারবো। দেন ভ্যাপর কম্প্রেশন সাইকেলটা আমরা দেখব, কারণ এখানে যেটা বললাম যে এই যে রেফ্রিজারেশন একটা লো টেম্পারেচার থেকে হিট অ্যাবজর্ব করে এবং হাই টেম্পারেচারে রিলিজ করে। সো এখানে একটা রেফ্রিজারেন্ট থাকে, এবং দিস রেফ্রিজারেন্ট জাস্ট মুভ ওয়ান প্লেস টু অ্যানাদার, এবং তার কিছু ফেজ চেঞ্জ ঘটে। সে ভ্যাপর হয় আবার লিকুইড হয়। সো যখন কম্প্রেসড হয় তখন এটা হচ্ছে ভ্যাপরটা লিকুইড, ধীরে ধীরে লিকুইড হয়, আবার লিকুইড ইভাপোরেট করে দেন উই ইউজ সাম কম্প্রেসর টু কম্প্রেস দ্যাস ভ্যাপর অ্যাট হায়ার প্রেশার, এবং সেখানে যে এসে কনডেন্স করে। সো হাই প্রেশারে যে এসে কনডেন্স করে, লো প্রেশারে এসে সে ইভাপোরেট করে। এটা একটা সাইকেলে কাজ করে। সেই সাইকেলটা ক্যালকুলেশন গুলো আমরা দেখবো যে কি পরিমাণ হিট ডিউটি সেখানে দরকার, এবং রেফ্রিজারেন্ট গুলোর জন্য আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, হাউ উই ক্যান চুজ রেফ্রিজারেন্ট। কারণ রেফ্রিজারেন্ট গুলা যদি দেখি আমরা, তাহলে আগে যে রেফ্রিজারেন্ট ছিল আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বিকজ অফ ওজোন ডিপ্লেশন পোটেনশিয়াল আছে অনেক রেফ্রিজারেন্টের। সো অ্যান্ড ওজোন ডিপ্লেশন পোটেনশিয়াল ইজ রিলেটেড টু গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। সো জিডাব্লিউপির সাথে ওডিপি রিলেটেড, এবং যে কেমিক্যাল গুলার গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল হাই, সেগুলো আসলে আমরা রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করতে যাওয়া হচ্ছে না, ধীরে ধীরে সেটা কমে যাচ্ছে, ব্যবহার কমে যাচ্ছে এবং ফেজ আউট হয়ে যাচ্ছে, এবং সেটাকে রিপ্লেস করতেছে মোর ফ্রেন্ডলি রেফ্রিজারেন্ট। এবং সেই ফ্রেন্ডলি রেফ্রিজারেন্ট আমরা কিভাবে বের করতে পারি, স্টিল দেয়ার আর অনগোয়িং রিসার্চ হাউ উই ক্যান ডেভেলপ সাম
safer refrigerant, but at the same time they don't have the ozone depletion potential or global warming potential. এট দ্য সেম টাইম রেফ্রিজারেন্ট চুজ করার জন্য আমাদেরকে দেখতে হয় যে তার ভ্যাপর প্রেশার কেমন, এবং নর্মাল কন্ডিশনে যখন আমি কনডেন্স করতে চাই কি পরিমাণ প্রেশার আমার দরকার। ভেরি হাই প্রেশার যদি দরকার হয় তাহলে কিন্তু ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে ইউ নিড টু কম্প্রেস দ্যাস গ্যাস অর ভ্যাপর টু এ ভেরি হাই প্রেশার অ্যান্ড ইউ নিড লটস অফ এনার্জি। সো এনার্জি ইফিসিয়েন্সিও থাকতে হবে। সো আমি এমন অ্যাপ, আমি যদি অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রেফ্রিজারেন্ট হিসেবে বাসা বাড়িতে যেটা ইউজ করতেছি, সে তখন কিন্তু এনার্জি ইফিসিয়েন্সির কথা বলতেছে, এত পার্সেন্ট লেস এনার্জি কনজিউম করে, অ্যান্ড অল দিস ইজ রিলেটেড টু দ্য রেফ্রিজারেন্ট হুইচ রেফ্রিজারেন্ট ইজ ইউজিং ইন দ্যাট এসি এয়ার কন্ডিশনার। বাট দেখা যাচ্ছে যে আমি যখন ওটাকে রিলোকেট করতেছি, এসিটাকে নতুন করে সার্ভিসিং করাচ্ছি, তখন কি রেফ্রিজারেন্ট দেওয়া হচ্ছে, that refrigerant should be same as the refrigerant it had previously, অরিজিনালি যেটা ছিল। যদি ডিফারেন্ট রেফ্রিজারেন্ট ইউজ করি তাহলে ওই এনার্জি ইফিসিয়েন্সির গ্যারান্টি আমার দিবে তার আসলে কোনো কারণ নাই। হয়তো এই রেফ্রিজারেন্টের প্রাইস কিছুটা কম হতে পারে, কিন্তু লং টার্মে কিন্তু আমার এনার্জি রিকোয়ারমেন্ট কুড বি হাই। সো সেটা আমরা অনেক সময়ই খেয়াল করি না। আমাদের ইভেন ইন্ডাস্ট্রিয়াল পারচেজিং এর ক্ষেত্রেও অনেক সময় আমরা লো প্রাইস ইকুইপমেন্ট অনেক সময় চিন্তা করি, কিন্তু উই অলসো নিড টু কনসিডার এনার্জি কনজাম্পশন অফ দ্যাট ইকুইপমেন্ট। কারণ আমি যখন থ্রু আউট দ্য ইয়ার অর থ্রু আউট দ্য ডে একটা ইকুইপমেন্ট ইউজ করতেছি, প্রবাবলি আমি যদি এখানে হয়তো আমি ফর এক্সাম্পল $10,000 সেভ করতেছি টু বাই এ cheaper equipment, but in the long run it could be expensive. Energy requirement could be uh, few times order of magnitude higher. So সেটা আমরা অনেক সময় আসলে কনসিডার করি না। We choose cheaper product, but if those product is connected with the energy um, requirement, then you need to consider the how much energy is taking, and otherwise it could be expensive. So bad refrigerator, bad AC or bad freeze can consume more energy, and that it would be expensive than its price. That's এক বছরে আমার হয়তো যে টাকাটা আমি সেভ করেছিলাম সে টাকাটা আমাকে এক্সপেন্স করতে হচ্ছে। আমরা হিট পাম্পটাও দেখব, এবং ফাইনালি আমরা লিকুইফিকেশন প্রসেসটা স্টাডি করব ইন দিস চ্যাপ্টার। তো বেসিক ডিফারেন্স যদি আমি লিকুইফায়ার এবং রেফ্রিজারেটরের মধ্যে দেখি, তাহলে একটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম, একটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম। ওপেন লুপ সিস্টেম মিনস ইউ আর ইউজিং এ রেফ্রিজারেন্ট অর ইউ আর ইউজিং এ প্রোডাক্ট যেটা লিকুইফাই হচ্ছে এবং আমি বের করে নিচ্ছি। সো একটা সিস্টেমের মধ্য দিয়ে আমি এটাকে সে এনার্জি রিলিজ করতেছে, রিলিজ করে লিকুইফাই হচ্ছে, এবং সেই লিকুইডটাকে আমি কালেক্ট করে নিচ্ছি, বের করে নিচ্ছি। বাট রেফ্রিজারেশন সিস্টেমে যেটা হয়, একটা রেফ্রিজারেন্ট থাকে, সেটা যে রেফ্রিজারেন্টই হোক না কেন, এখন আমরা বিউটেনকে রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করতে পারি, অ্যামোনিয়াকে রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করতে পারি, হাইড্রোকার্বন যে গ্যাস প্রোপেন আছে আমরা এটাকে রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করতে পারি। এবং সে যেটা করে, যেটা বললাম যে হাই টেম্পারেচার এবং লো টেম্পারেচারের মধ্যে সে ফেজ চেঞ্জ করে এবং এটা সার্কুলার ওয়েতে ঘুরতে থাকে। সো একবার আমরা রিফিল করি, আবার যদি আমি এয়ার কন্ডিশন বা এসিটাকে রিলোকেট করতে চাই তখন হয়তো আমাকে আবার রিফিল করতে হয়, সার্ভিসিং করতে গেলে রিফিল করতে হয়। So refrigeration is the science and arts of producing and maintaining temperature below the surrounding temperature. সো আমরা রেফ্রিজারেশন বলতে আসলে এটাই বুঝি যে আমরা এটাকে কুল করতে চাই, বাইরের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার থেকে আমরা এটাকে কম টেম্পারেচারে যেতে চাই। আবার হিট পাম্পের যে কনসেপ্ট, হিট পাম্প অনেক বিশেষ করে যে সকল কান্ট্রিতে টেম্পারেচার অনেক কম থাকে, উইন্টার অনেক বড় হয়, অনেক কম টেম্পারেচারে চলে যায়, তাদের কিন্তু হিটিং করা দরকার হয়। সো দে ইউজ হিট পাম্প
সো হোয়েন সামারে যেটা করে সেটা হচ্ছে যে সে বাইরের থেকে বাইরে হিট রিলিজ করে, রুমের ভিতর থেকে হিট অ্যাবজর্ব করে। আবার যখন উইন্টার চলে আসে, উইন্টার এসে কম টেম্পারেচারে হিট রিলিজ করে এবং রুমের মধ্যে বেশি টেম্পারেচারে হিট ছেড়ে দেয়। সো রিভার্স রেফ্রিজারেশন সিস্টেম আসলে চলে। তো এটা ইউজ করা হয় অনেক জায়গাতেই, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউএসএ অনেক জায়গায় এটা ইউজ করা হয়। বাট দ্য ক্যালকুলেশন ইজ সিমিলার হিট পাম্প এবং রেফ্রিজারেশনের, জাস্ট দে অল্টার দেয়ার পজিশন আর কি, যে কোথা থেকে হিট অ্যাবজর্ব করতেছে, কোথা থেকে হিট রিলিজ করতেছে। So refrigerator are closed cycle system. They provide cooling and create liquid, but all the mass flow return to the start of the cycle, and such system are said to have balance flow. So সে যেখান থেকে স্টার্ট করতেছে, after some when it complete the cycle, it go back to its initial state. এবং এই যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে যে চেঞ্জটা হচ্ছে, এবং চেঞ্জ হওয়ার জন্য হোয়াট দে নিড, সামটাইমস দে নিড হিট, সামটাইমস দে নিড ওয়ার্ক ডান টু দ্য সিস্টেম, অ্যান্ড সামটাইমস দে প্রডিউস ওয়ার্ক। এবং সেটা ইফ ইউ ইট ডিপেন্ডস অন হোয়াট ইজ ইউর ইনপুট অ্যান্ড হোয়াট ইজ ইউর আউটপুট। Liquefiers বা liquefaction process are open cycle system. They provide a liquid which is then drawn off and used elsewhere. এবং যেটা বললাম যে আমাদের যদি এলপিজি বলো, তারপরে এলএনজি বলি, liquid ammonia, liquid oxygen, liquid nitrogen, all this is liquefying system. So you need some liquefaction system there. এবং হাউ উই ক্যান ডু দ্যাট, এবং আমরা সেটাকে কিভাবে রিস্ক করতে পারি সেটা আমরা দেখব থ্রু আউট দিস ক্লাস। দ্য অ্যামাউন্ট অফ মাস রিটার্ন টু দ্য স্টার্ট অফ দ্য সাইকেল ইজ লেস দ্যান দ্য অ্যামাউন্ট স্টার্টেড by the mass was converted to liquid. So what it happens, it produce liquid, and then a portion of the liquids go back to cool the initial stream, and at a certain amount we collected from the system, and that goes to elsewhere for further use. সো অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি, রেফ্রিজারেশনের অ্যাপ্লিকেশনের সাথে আমরা খুবই পরিচিত। আমাদের যে ক্লাসরুমগুলো আছে এখানে এয়ার কন্ডিশনার নাই, বাট উই ওয়ান্ট আমাদের এয়ার কন্ডিশন রুমগুলো এয়ার কন্ডিশন হলে আরো মোর বেটার হতো। যদিও এখন এই করোনা কালে এয়ার কন্ডিশন রুমটা নট গুড ফর অল, এটা ওপেন রুম হলে এখন বেটার। আর আমাদের যেহেতু উইন্টার আসতেছে, সো আই থিঙ্ক রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন আমাদের ক্লাসরুমগুলোতে না হলেও চলবে আপাতত। বাট এয়ার কন্ডিশনে আমরা জানি যে রেফ্রিজারেশন ইউজ হয়, এইচভ্যাক সিস্টেমে ইউজ হয়, প্রিজার্ভেশন অফ ফুড অ্যান্ড বেভারেজ, এগুলাতে রেফ্রিজারেশন সিস্টেম দরকার হয়। ম্যানুফ্যাকচারিং অফ আইস, ডিহাইড্রেশন অফ গ্যাসেস, সেপারেশন অফ ভোলাটাইল হাইড্রোকার্বন, যেটা বললাম যে আমাদের এলপিজি যদি সেপারেট করতে চাই, ইউ নিড লোয়ার টেম্পারেচার টু সেপারেট দ্যাট ফ্রম দ্য গ্যাসেস। সো এলপিজি কে সেপারেট করে আমরা হচ্ছে ন্যাচারাল গ্যাসটাকে ডিস্ট্রিবিউশন লাইনে দিয়ে দিতে পারি, এলপিজি থেকে লিকুইড হিসেবে কালেক্ট করে ইউ ক্যান সেল ফর কিচেন ইউজ। লো টেম্পারেচার রিয়াকশন যদি আমরা করতে চাই, সামটাইমস ইউ নিড লোয়ার টেম্পারেচার রিয়াকশন, এবং আমরা দেখেছি যে বিশেষ করে যে অনেক ভ্যাকসিন গুলা তৈরি হয়েছে, যে ভ্যাকসিন গুলা অনেক লো টেম্পারেচারে আসলে স্টোর করতে হচ্ছে। I am not sure their production process, but probably their production process also could be lower temperature reaction. So then you need this chilling system or cooling system. Lubricating oil purification, sometimes you need this refrigeration system যদি আমরা পিউরিফাই করতে চাই। Liquefaction process also used for variety of purposes. For example, liquid propane, liquid oxygen, যেটা বললাম natural gas liquefied natural gas বা এলএনজি for ocean transport, যেটা আমরা এখন আমাদের দেশেও আনছি বাইরের থেকে। Liquid nitrogen used for low temperature refrigeration system, and also ammonia gas, liquid ammonia যদি আমার দরকার হয়, in that case you can also use liquefaction process. So basically গ্যাস গুলাকে যদি আমি লো টেম্পারেচারে লিকুইড করতে চাই, ইউ নিড লিকুইফেকশন প্রসেস।
So these two process we will cover in this chapter. First we go for refrigeration system, how we can do some calculation for refrigeration system, and what are the uh, steps in this cycle. If you see the temperature and entropy diagram, টেম্পারেচার এবং এন্ট্রপির সাথে আমরা অলরেডি পরিচিত। আই থিঙ্ক তোমাদের কয়েকটা ক্লাস হয়েছে, সেকেন্ড অফ থার্মোডাইনামিক্স থেকে আমাদের এন্ট্রপির আইডিয়াটা আসে। সো যদি কোনো একটা ইকুয়েশন তোমাদের কাছে আননোনও থাকে, বাট কয়েকটা ক্লাসের পরে আমরা এটা সম্পর্কে হয়তো আইডিয়া পেয়ে যাব। সো রেফ্রিজারেশন সাইকেল ইজ এ রিভার্স হিট ইঞ্জিন সাইকেল। লাস্ট চ্যাপ্টার গুলোতে আসলে হিট ইঞ্জিনটা পড়া হয়ে গেছে। সো এটা হয়তো আমিও কভার করব পরবর্তীতে, সো সমস্যা নাই, বাট এটা রিভার্স হিট ইঞ্জিন সাইকেল। সো আমরা এখন রেফ্রিজারেশন সাইকেলটা পড়লে হিট ইঞ্জিনটাও আমাদের কিছুটা জানা হয়ে যাবে। when we study heat engine cycle it would be similar, but reverse heat engine cycle will be the refrigeration cycle. So heat is transferred from a low temperature cycle to a higher one. আমি low temperature থেকে high temperature এ যেতে চাই, and heat absorbed here. So if this is your surrounding temperature TC that means low temperature যেটা মানে cooling temperature, and TA is also higher temperature. So this is cold and this is hot, we can say, and you are absorbing heat in the cold section, and you are releasing heat here at the high temperature section. So what are the steps here? Carnot cycle consists 4 steps. So আমরা যদি একটা starting point 1 থেকে শুরু করি, then it will have 4 steps. So first step যদি আমি চিন্তা করি যে 1 থেকে 2, so this is isothermal step. So যেটা হচ্ছে যে আমার এখানে step 1 এ compress the working fluid isothermally at TAs. So এটা আমি compress করলে আস্তে আস্তে এটা যখন 2 তে যাবে ধীরে ধীরে এটাকে আমি কম্প্রেস করতেছি। সো আইসোথার্মালি এটা আমার হাই টেম্পারেচারে আছে। দেন 2 থেকে 3 তে আমরা যাচ্ছি। এটা হচ্ছে কার্নোট সাইকেলের আমাদের যে সাইকেল, কম্প্রেস ওয়ার্কিং ফ্লুইড আইসোথার্মালি এট 1 to 2, 2 to 3 তে এক্সপ্যান্ড দ্য ওয়ার্কিং ফ্লুইড আইসেন্ট্রপিক্যালি। এটি কিন্তু আমাদের হচ্ছে যে কার্নোট সাইকেল, যেটা আমরা রিভার্স কার্নোট সাইকেলটা বলতেছি না, এটা হচ্ছে কার্নোট সাইকেল। এটা এক্সপ্যান্ড করার পরে টিএইচ থেকে টিসি তে যায়, দেন অ্যাবজর্ব হিট ইনটু ওয়ার্কিং ফ্লুইড আইসোথার্মালি অ্যান্ড রিভার্সিবলি এট টি সি। সো এখানে যে কোল্ড টেম্পারেচার আছে সেখানে সে হিট অ্যাবজর্ব করতেছে অ্যান্ড কম্প্রেস দ্য ওয়ার্কিং ফ্লুইড আইসেন্ট্রপিক্যালি ফ্রম টিসি টু টিএইচ। কোল্ড টেম্পারেচার থেকে আবার হাই টেম্পারেচারে আমার এটাকে কম্প্রেস করা হচ্ছে। সো এখন এই রেফ্রিজারেশন সাইকেলে আমার যে স্টেপস গুলো আছে, এই স্টেপ গুলো স্যার এখানে একটা কনফিউশন আছে। স্যার এখানে বলছে এক্সপ্যান্ড ওয়ার্কিং ফ্লুইড। স্যার এখানে আমরা টিএইচ থেকে স্যার টিসি তে আসছি, তো হটের সময় স্যার বেশি থাকবে না স্যার? মানে এক্সপ্যান্ড কিভাবে হচ্ছে স্যার? এখানে আমরা তো বেশি তাপমাত্রা থেকে কমের দিকে আসতেছি স্যার, তাহলে সংকোচন হবে না স্যার? ওকে, লেট মি চেক। হ্যাঁ, yes that's true I think. ওকে, সো এটা একটু মিক্স হয়ে গেছে আসলে আমার মনে হয়। সেটা হচ্ছে যে when I কার্নোট সাইকেলের এটা রিভার্স কার্নোট সাইকেল না হয়ে কার্নোট সাইকেলটা হয়ে গেছে, কথা বুঝছো? যে হিট ইঞ্জিন সাইকেলের স্টেপস গুলো এখানে চলে আসছে। তো এইটার অপোজিটটা হবে আসলে আমাদের যদি ইসের কথা বলি, আমাদের রেফ্রিজারেশন সিস্টেমের কথা বলি, কারণ আমরা অন্য একটা কার্ভে এটা এক্সপ্লেন করব। লেটস গো দ্যাটস টু কার্ভ। সেটা হচ্ছে যে আমরা যখন পয়েন্ট 2 থেকে 3 তে যাব, ইউ নিড টু কম্প্রেস, তাই না? গ্যাসটাকে কম্প্রেস করে আমি হায়ার
কি বলে হায়ার প্রেসারে যাব। সো ইউ নিড টু কম্প্রেস 2 থেকে 3 তে যাব। সো লেটস চেক ইন দ্যাট। ওকে, সো এইখানে আমরা পরবর্তীতে আসলে ভ্যাপর কম্প্রেশন সাইকেলটা যখন এক্সপ্লেইন করব তখন এই স্টেপস গুলো আবার দেখব। আমি জাস্ট রেফ্রিজারেশন সিস্টেমের যদি আমি ইফিসিয়েন্সি দেখতে চাই তাহলে আমরা কিভাবে বের করতে পারি। যদি আমি বলি যে হাউ ইফেক্টিভ এ রেফ্রিজারেটর, স্টেপগুলোর ক্যালকুলেশন আমরা এগেইন দেখব ভ্যাপর কম্প্রেশন সাইকেলে, বিশেষ করে রেফ্রিজারেশনের জন্য যে সাইকেলটা কভার করা হয়। যে 1 2 3 4 পয়েন্টে আমরা যখন যাব কিভাবে ক্যালকুলেট করব সেটা দেখব। সো মেজার অফ ইফেক্টিভনেস of a refrigerator is the coefficient of performance, যেটাকে COP বলা হয়, and is defined at heat absorbed at lower temperature divided by net work. So lower temperature এ যে হিটটা অ্যাবজর্ব হচ্ছে বাই নেট ওয়ার্ক। এখন নেট ওয়ার্কটা কিভাবে মানে ক্যালকুলেট করতে পারি? নেট ওয়ার্কটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে ফর এক্সাম্পল ইউ ক্যান গো হিয়ার, যে we are taking heat from the lower temperature, there is a evaporation phenomena, so liquid come here and liquid এইখানে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে। দেখো যেটা হচ্ছে পয়েন্ট 1 থেকে 2 তে যদি আমি যেতে চাই, পয়েন্ট 1 এ হচ্ছে আমার লিকুইড, ঠিক আছে। সো লিকুইড একটা আইসোথার্মাল কন্ডিশনে আছে, অর্থাৎ লো টেম্পারেচারে আছে। সো লিকুইড থেকে সে আস্তে আস্তে ধীরে ধীরে ভ্যাপর ফরম্যাটে যাবে। সো 1 থেকে 2 তে যখন যাবে, এটা a liquid is evaporating at constant pressure and provides mean heat absorption to a low pressure. So এখানে হিট অ্যাবজর্ব যেটা করতেছে, this is our QC. Then it becomes vapor. So this is saturated vapor, and then you compress this to 3. So then is compressed vapor, and compressed vapor যেটা করবে, they release heat in this condenser, and সে যেটা করবে হিট রিলিজ করে it becomes হচ্ছে saturated. Let me check what. So vapor produce is compressed to higher pressure, যেটা আমার 2 থেকে 3 তে যাচ্ছে। So there is no expansion in this process. So এইখানে expansion সিনারিওটা থাকবে, এইখানে no expansion, so it compressed actually. So vapor is produced then compressed to a higher pressure 2 থেকে 3 তে যখন যাচ্ছে, then it cooled and condensed with the rejection of heat at a higher temperature level. So at high temperature level, so এটা saturated temperature এবং high pressure এ থাকবে, then liquid from the condenser return to its original pressure by an expansion process. So আমি যখন এখান থেকে expand করব, then এই লিকুইডটা এইখানে হাই টেম্পারেচার লিকুইড থেকে লো টেম্পারেচার লিকুইডে চলে আসবে। সো দেয়ার উইল বি এক্সপ্যানশন প্রসেস। এবং এই প্রসেসগুলোতে যেতে আমার যে স্টেপগুলা, আমরা যদি টিএস ডায়াগ্রাম এখানে দেখি, সো যখন রিভার্সেবল এবং আইসোথার্মাল প্রসেস যদি হয়, আমরা প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে এগুলো পড়ে আসবো আসলে, যে এন্ট্রপি চেঞ্জ হয় না, বিশেষ করে যদি আমার রিভার্সেবল প্রসেস হয়, এবং আইসোথার্মাল রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি 0 হয়। উই উইল ডু সাম ক্যালকুলেশন ইন প্রিভিয়াস সেকশন ফর দিস কেস। সো সরি, এখানে আইসোথার্মাল সিস্টেম, এখানে এন্ট্রপি চেঞ্জ হচ্ছে, সরি এখানে এনথালপি চেঞ্জ হয় না। আর আমার হচ্ছে যে যদি আমি রিভার্সেবল প্রসেস এবং কম্প্রেশনটা যদি রিভার্সেবল প্রসেস হয়, দেন এন্ট্রপি ইজ ফিক্স। সো 4 থেকে 1 এ আসলেও এন্ট্রপি ফিক্স হতে পারে যদি রিভার্সেবল এবং আইডিয়াল প্রসেস হয়, এবং 2 থেকে 3 তে যাওয়ার সময় যদি আইডিয়াল প্রসেস হয়, দেন দিস উইল বি স্ট্রেট লাইন। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় এটা স্ট্রেট লাইন হয় না। 4 থেকে 1 এ আসলে দেয়ার ইন রিয়েল সিস্টেম দ্যাটস নট আইডিয়াল সিস্টেম। সো রিভার্সেবল কমপ্লিটলি রিভার্সেবল হয় না, যার কারণে এই দুই পয়েন্টের মধ্যে এন্ট্রপি চেঞ্জ থাকে। সো আমরা যখন আইডিয়াল ক্যালকুলেশন গুলা করবো, আইডিয়াল কেস ক্যালকুলেশন গুলা করবো, দেন উই গেট দ্য উই ক্যান কনসিডার যে 4 থেকে 1 এ যখন যাচ্ছে এন্ট্রপি কনস্ট্যান্ট, 2 থেকে 3 তে যখন যাচ্ছে তখন এন্ট্রপি কনস্ট্যান্ট ধরে উই ক্যান ক্যালকুলেট দ্য এন্ট্রপি অ্যান্ড এনথালপি, সেটা আমরা চেক করে দেখবো। দেন
আমাদের ইফিসিয়েন্সিটার সাথে চেক করব যে আসলে আমার কি পরিমাণ বেশি, যেটা আইডিয়াল কেজে দরকার ছিল, কার্নোট সাইকেলের জন্য যেটা দরকার ছিল। সো কার্নোট সাইকেল গিভস দ্য ম্যাক্সিমাম ভ্যালু, বিশেষ করে সিওপি, বাট অ্যাকচুয়াল কেসে হয়তো আমরা সেটা পাই না। সো সেটা আমরা দেখবো যে আমার সিওপি কত পার্সেন্ট এবং অ্যাকচুয়াল কেজে আমরা কতটুকু পাচ্ছি। অর্থাৎ এই যে 3 ড্যাশ পয়েন্টটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে রিভার্সিবল এবং আইসেন্ট্রপিক কন্ডিশন যদি হয়, but real compression process it goes to 3, so there will be some increase of entropy. So entropy could be constant or entropy change. So আমরা এই 3 3 পয়েন্ট দুটাই ক্যালকুলেট করতে পারবো ইউজিং সাম রিলেশনশিপ। তো যেটা বলছিলাম যে আমরা যদি এখন সিওপি বের করতে চাই, অর্থাৎ আমরা একটা রেফ্রিজারেন্টের ইফেক্টিভনেস যদি বের করতে চাই, আমরা এমনি রেফ্রিজারেন্টকে বলি 1 টন, 1.5 টন, 2 টন। এটা দিয়ে কি বোঝাই? এটা কি তোমাদের কোনো আইডিয়া আছে? এনিওয়ান? 1 টন রেফ্রিজারেন্ট বলি না আমরা বাসায়, যে কত টনের রেফ্রিজারেশন লাগবে, কত জনের রেফ্রিজারেন্ট লাগবে, এটা আসলে কি মিন করে? এনিওয়ান? কেউ ভলেন্টারিলি বলতে পারবা? স্যার 1 টন কোন একটা সাবস্টেন্স কে ঠান্ডা করবে বা এরকম কিছু। কাছাকাছি। আর কেউ? এটা আমরা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করি, তাই না? যে আমাদের এসিটা কত টনের, ঠিক আছে? এটা বেসিক্যালি যেটা বললা যে 1 টন সাবস্টেন্স বলতে আসলে সেটা হচ্ছে স্যার 1 টন বরফকে স্যার 24 হ্যাঁ ঘন্টায় 24 আচ্ছা, ঘন্টায়, হ্যাঁ 1 টন বরফ বানাতে পারবে। রাইট। সো পার ডে 1 টন বরফ যদি বানাইতে যে পরিমাণ হিট রিকোয়ারমেন্ট দরকার, সেই পরিমাণ হিট আসলে সে অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, সেই পরিমাণ কুলিং সাপোর্টটা সে দিতে স্যার পারে। হ্যাঁ। স্যার আমাদের 12টায় একটা ক্লাস আছে। ও, ক্লাস শেষ হয়ে গেছে, ওকে। সো ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি আমরা। আহ, তোমরা একটু দেখো, চ্যাপ্টারটা একটু পড়ে এসো, তাহলে হয়তো একটু সুবিধা হবে। স্যার স্লাইডটাকে দিয়ে দিবেন। হ্যাঁ, স্লাইড দিয়ে দিব, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।